বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা এই 2 মাস আমরা যথেষ্ট সময় আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখেন, আওয়ামী ফ্যাসিজমের একটা ধরন ছিল। 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয়, আওয়ামী ফ্যাসিজমের আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে, সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফ্যাসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখেই তার চেয়ে আরো কঠিন ফ্যাসিজমকে উনি বলবৎ করতে পেরেছিলেন। তো যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। দেখেন, ওই যে সার্জিস কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো, আমি মাঝে মাঝে কনফিউজ হতাম, আমি একটু রেগে যাই বেশি, আমার নেচার হচ্ছে আমি খুব ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করি। সার্জিস সে জায়গায় হচ্ছে স্ট্যান্স ডিফারেন্ট, সে জিনিসটাকে অবজার্ভ করে। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের যখন ইন্টারোগেশন করতো আমাদেরকে আলাদা আলাদা ইন্টারোগেশন করতো, আমাদেরকে রুম আলাদা করে ফেলা হইতো এবং আমাদেরকে হচ্ছে মেন্টালি ম্যানিপুলেট করা হইতো। আমাকে আইসা বলতো সার্জিস কিন্তু মেনে নিছে, সে হচ্ছে মিটিং করতে যাবে, এবং আমার বোন হচ্ছে প্রেগনেন্ট ছিল তখন, এবং প্রেগনেন্ট ছিল, হয়তো 1 সপ্তাহ পরে হচ্ছে ফ্যামিলি লাইফে যাবে। আমাকে বলা হতো কনস্ট্যান্ট, যদি তুমি না যাও, সার্জিস যেহেতু যাবে, হাসিব যেহেতু যাবে, যদি তুমি না যাও তাহলে কুমিল্লার যেই ফোর্স আছে সেখান থেকে তোমার বোনকে উঠে নিয়ে চলে আসা হবে। সো এইভাবে মেন্টাল ম্যানিপুলেশন। এবং ইন্টারোগেশনের সময় যখন আমরা নামাজ পড়তে চাইতাম তখন সেটাকে পোর্ট্রে করা হতো যে আমাদের হচ্ছে জঙ্গি সংগঠনের সাথে অথবা শিবিরের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। মানে আমরা ডিজিএফআই, এই যে শব্দটা, পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আমাদের হচ্ছে আন্দোলন দমনেও ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণেও ডিজিএফআই। আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজ এটা? মানে সব ক্ষেত্রে আমি তো মনে করি যে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পুলিশ তারা দাবি করেছে, তাদের পোশাকটাকে পরিবর্তন করার জন্য তারা দাবি করেছে, তারা রিফরমেশনের জন্য দাবি করেছে। ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত। গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই এর নাম দেখেছি, সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত। তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে, নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে, নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। আপনি দেখেন যে এই যে বাহিনীগুলো ছিল ডিজিএফআই, এনএসআই, আমি এই যে নিবর্তনমূলক যে বাহিনীগুলো ছিল, সরকার এগুলাকে কেন, যাকে পছন্দ হতো না যে ব্যক্তিকে পিক অ্যান্ড চুজ তাকে পাঠায় উঠায় নিয়ে আসা, অর্থাৎ লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। এবং আমরা মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতাম যে আসলে এটাকে আর্মি সরকার বাহিনী নাকি আওয়ামী লীগের বাহিনী। অর্থাৎ একটা আর্মি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।